প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ দিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমরা 2019-এর গণিত প্রশ্নপত্রের সমাধান করব এবং শর্টকাট ট্রিক দিয়ে আমি দেখাবো যে প্রত্যেকটা অঙ্ক খুব সহজে কয়েক সেকেন্ডে করা যায়। এবং আমি দাবি নিয়ে বলতে পারি যারা অঙ্কের জানো না তারাও কিন্তু অঙ্কগুলো করতে সক্ষম হবে। এবং এইগুলো আমরা কেন করব, তার কারণ প্রিভিয়াস ইয়ারের সমাধানগুলো যদি আমরা করে রাখি তাহলে একটা পুরো চিত্র, একটা সিনপসিস পাবো যে কী ধরনের প্রশ্ন আসে। এবং এই ধরনের প্রশ্নই তোমরা পরীক্ষার হলে পাবে, হয়তো ডাটা এবং অঙ্কটা অন্য ডাটা দিয়ে বা অন্য সংখ্যা দিয়ে তৈরি হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে প্রিপারেশন নিতে গেলে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাকে প্রিভিয়াস ইয়ার করে রাখতেই হয়। তার জন্য তোমাদের 41 থেকে 70 যে 30খানা অঙ্ক পড়ে, সেই 30খানা অঙ্ক দুটো পার্টে ভেঙে আমি পুরো অংশের সমাধান করব। এবং প্রত্যেকটা অংশ যে আমরা বড় নিয়মে যদি করতে যাই, যে অঙ্কটা 4 থেকে 5 মিনিট সময় লাগে সেটাই 5 থেকে 10 সেকেন্ডে কিভাবে সমাধান করা যায় পুরো বিষয়টা আমরা দেখব। এবং একই সঙ্গে কিন্তু আমরা এটাও জানব যে তার করসপন্ডেন্স আরও অন্যান্য অঙ্ক কি পড়তে পারে, অর্থাৎ একটা অঙ্ক করে তার সাপেক্ষে আরও 4-5টা অঙ্ক আমরা একই সঙ্গে দেখে নেব, যার জন্য আমরা নিজেরা যাচাইও করে নিতে পারবো কি শিখলাম, কতটা শিখলাম। কিন্তু তার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করে নিই, তোমাদের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জন্য আর একটা নতুন ব্যাচ তোমাদের জানুয়ারি মাসে শুরু হচ্ছে এবং এই সম্পূর্ণ প্রিপারেশনটা করাবে তোমাদের 6 জন এক্সপার্ট শিক্ষক দিয়ে। এবং এই পুরো অংশে কিন্তু তোমাদের প্রত্যেক সপ্তাহে মিনিমাম 15টা করে ক্লাস হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফ মেটেরিয়াল, ইবুক ইত্যাদি সমস্ত দেওয়া হবে। প্রত্যেক সপ্তাহে পরীক্ষা হবে, ফুল মক টেস্ট হবে, ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, যার যা প্রবলেম সেই প্রবলেমগুলো সলভ করার জন্য ডাউট ক্লিয়ারিং সেশন, অর্থাৎ টোটাল প্রিপারেশনটা হবে প্রিলি এবং মেন দুটোর ওপরেই। গোটা অংশটার প্রিপারেশন করানো হবে, 6 জন শিক্ষক আলাদা আলাদা সাবজেক্টগুলোকে তোমাদের কভার করবেন। এবং এটার জন্য তোমাদের মাত্র 6 মাসে 1500 টাকা লাগবে। আর তোমরা যারা এই কোর্সটা করতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7550922876। এবং এটুকু দাবি নিয়ে আমি বলতে পারি যে তোমাদের ফুল প্রিপারেশন, একদম ফুল প্রিপারেশন করানো, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অংশের যাতে সহজে উত্তর করতে পারো এবং পরীক্ষায় কিভাবে করবে তার সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এবং একই সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ করানো হবে, একদম জিরো থেকে প্রিপারেশন শুরু করা হবে, মানে ধরেই নেওয়া হবে যে তোমরা একদম প্রথম প্রিপারেশন শুরু করছো। এইভাবে কিন্তু গোটা অংশটাকে তোমাদেরকে করানো হবে। ফলে তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এই নাম্বারে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমি দেখাবো যাতে এই অঙ্কগুলো অতি সহজে তোমরা করতে পারবে, ঠিক আছে? তো দেখো, সেই কথাটা বলবার আগে আমি একটা জিনিস বলে নিই যে চক্রবৃদ্ধি সুদের জন্য আমরা বড় বড় নিয়ম শিখেছি। একটা ফর্মুলা আছে P × 1 + R/100 তার হোল টু দি পাওয়ার n। সূত্রটা দেখলেই ভয় লাগবে, হ্যাঁ কি? কিন্তু এগুলো সমস্ত অ্যাভয়েড করে চক্রবৃদ্ধি সুদের যে কোনো অঙ্ক করা যায়। আই রিপিট, যে কোনো সূত্রকে অ্যাভয়েড করে যে কোনো অঙ্ক, চক্রবৃদ্ধি সুদের, সরল সুদের, সমস্ত কিছু করা যায়। এই অঙ্কটা আমরা করব। প্রথমে কয়েকটা জায়গাকে আমরা স্ট্রাইক করব। নাম্বার 1, কত বছরের কেস বলেছে? 2 বছর। এই ধরনের অঙ্ক সাধারণত দুটো টাইপের হয়। ইয়ার্স যেটা থাকে সেটা 2 বছর থাকতে পারে আর 3 বছর থাকতে পারে। একটা কথা মাথায় রাখবে, 2 বছর থাকলে বর্গমূল করব, 3 বছর থাকলে ঘনমূল করব। এই কথাটা প্রথমে মাথায় ঢুকিয়ে নাও। যদি 2 বছরের কথা বলে তাহলে বর্গমূল করব, 3 বছরের কথা থাকলে ঘনমূল করব, স্যারের বেশি থাকলে তততম মূল করব, 4 বছর থাকলে চতুর্থ মূল করব, 5 বছর থাকলে পঞ্চম মূল করব, যা বটে বটে। তো এখানে আমাকে 2 বছরের কথা বলেছে মানেই প্রথমেই আমার মাথায় একটা আইডিয়া খেললো যে স্যার বলেছিল ওখানে একটা বর্গমূল করতে হবে, ছেড়ে দাও। এবার দেখো কি বলেছে, সুদে আসলে 4 গুণ হয়। মানে কি? মানে তুমি যদি 100 টাকা রাখছো ব্যাংকে, 4 বছর পরে তুমি 400 টাকা পাচ্ছ, হ্যাঁ কি না? সুদে আসলে 4 গুণ হচ্ছে মানে কি? তুমি যদি 100 টাকা ব্যাংকে রাখছো তাহলে 2 বছর পরে তুমি কত টাকা পাচ্ছ? 4 গুণ, মানে 400 টাকা পাচ্ছ। স্যার বলেছিল যে বছরটা যদি 2 থাকে তাহলে ভাই দুদিকে বর্গমূল করে দে, এদিকেও বর্গমূল করলাম এদিকেও বর্গমূল করলাম। তার মানেটা কি? আচ্ছা বলো তো, 100 বর্গমূল 10 কিনা? আচ্ছা 400 বর্গমূল 20 কিনা? তাহলে
আমার যে ঘটনাটা ঘটলো এইটা কিন্তু 1 বছরে চলে এলো। মানে তুমি যদি 10 টাকা রাখো, 1 বছর পরে তুমি 20 টাকা ফেরত পাবে। তার মানে তুমি সুদ কত পাবে? অবশ্যই 10 টাকা। এবারে ভেবে দেখো, 10 টাকা রেখেছো, 10 টাকাই সুদ পাচ্ছ, তার মানে তো সেন্ট পার্সেন্ট সুদ পাচ্ছ, মানে তোমার সুদের হার কত হয়ে গেল? 100%। অঙ্কটার উত্তর 100%। বুঝলে? আবার বলছি, পুরো বিষয়টা আবার বলছি, আরো ভালো করে বুঝে নাও। আমি প্রথমেই কি বললাম? 2 বছর বললে বর্গমূল করব, 3 বছরের কথা যদি হয় ঘনমূল, 4 বছর হলে চতুর্থমূল, অ্যান্ড সো অন। এরকম করে এই অঙ্কগুলো চলতে থাকবে। এখানে আমাকে বলেছে 2 বছরের কথা, তাহলে দাঁড়াও কি হলো না, কিছুই হয়। 2 বছরের কথা বলেছে, তার মানে আমার প্রথমেই মাথায় স্ট্রাইক করবে কোথাও না কোথাও এখানে যেন আমরা বর্গমূল করব, প্রথম কথা। এবারে বলেছে দেখো, সুদে আসলে 4 গুণ হচ্ছে, মানে কি? তুমি 100 টাকা যদি রাখো, তুমি ব্যাক পাবে 400 টাকা। ঠিক আছে? 2 বছর। স্যার বলেছিল বর্গমূল করো, তাহলে এদিকেও বর্গমূল করে দাও। 2 বছর বলেছে আমরা, বলে আমরা বর্গমূল করে দিলাম। আচ্ছা, 100 বর্গমূল কত? 10। আচ্ছা, 400 বর্গমূল কত? 20টা, 20। তার মানে এক বছরের শুরুতে তুমি যদি 10 টাকা ব্যাংকে দাও, তাহলে বছরের শেষে তুমি 20 টাকা ফেরত পাবে। বুঝলে? তাহলে তুমি কত টাকা সুদ পাবে? অবশ্যই 10 টাকা। তাহলে ভেবে দেখো, তুমি বছরের শুরুতে 10 টাকা রাখছো আর 10 টাকাই সুদ পাচ্ছ। মনে রাখবে এই দুটো সমান হয়ে গেলে তার পার্সেন্টেজ 100। এখন আমি যেটা বলছি ভালো করে শোনো, 10 টাকা রাখলে 10 টাকা সুদ পেলে, তাহলে যেন সুদের হার হচ্ছে 100%। 10 টাকা রাখলে তার ডবল ফেরত পেলে 20, তখন তোমার সুদের হার হচ্ছে 200%। 10 টাকা রাখলে দিয়ে 30 টাকা সুদ পেলে, তখন সুদের হার 300%। বুঝলে? সেম হলে সেম হলেই সুদের হার 100%। 10 টাকা রেখেছো, 10 টাকাই সুদ পেয়েছো, সুদের হার 100%। স্যার কেন এমন হলো? কারণ আমি 10 টাকা সুদ পেয়েছি 10 টাকা মূলের উপরে, তাহলে শতাংশ সুদ ইন্টু 100, দেখো কাটাকাটি করে আমরা 100ই পাবো। ঠিক কিনা? তাহলে আমাদের পার্সেন্টেজ কত? সুদের পার্সেন্টেজ কত হলো? 100%। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে প্রবলেমটার অ্যান্সার। বলো তো এই অঙ্কটি করতে কতক্ষণ সময় লাগার কথা? 10 মিনিট, 10 সেকেন্ড, তার বেশি তো নয়। 2 বছর মানেই বর্গমূল, স্যার শিখিয়ে দিয়েছে। সুদে আসলে 4 গুণ হচ্ছে, 100 টাকা রাখছি 400 টাকা হবে। স্যার বলেছিল 2 বছর বলেছে, নে বর্গমূল কর, তাহলে 10 টাকা, আর এটা 20 টাকা। তাহলে 10 টাকা রাখছি, সুদে মূলে 20 টাকা ফেরত পাচ্ছি, মানে সুদ পাচ্ছি 10 টাকা। তাহলে মূল যা দিয়েছি সুদও তাই পাচ্ছি, তাহলে সুদের হার 100%। অঙ্কের উত্তর। দেখো সবাই বুঝলে কিনা? দেখো কত সহজে করা গেল কিনা বল। ঠিক আছে? যত দেখবে তত ভালো লাগতে শুরু করবে অঙ্ক। দেখো সবাই যদি বুঝেছো তাহলে একটা ধাড় লাইক করে দেবে। লাইক করতে কিন্তু কার্পণ্য করো না। চলো, তাহলে এবারে নেক্সট অঙ্কটায় আসবো। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে, সহজ অঙ্ক। কিন্তু এখানে অনেকেই একটা নির্দিষ্ট জায়গাতে ভুল করে বা বুঝতে পারে না। যদি এই অঙ্কটাতে আমি পড়ছি শোনো, বলছে এ একটা কাজের হাফ অংশ 5 দিনে, বি ওই কাজটার 1/3 অংশ 4 দিনে করতে পারে। এ বি একত্রে সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 5 ডেজ, যে কাজটার হাফ অংশ। আর বি ক্যান ডু দিস ওয়ার্ক ইন 4 ডেজ, 1/3 অফ দিস টোটাল ওয়ার্ক। তাহলে এ বি দুজনে যদি টুগেদার একসাথে কাজ করতো, তাহলে কাজটা কত দিনে করতে পারতো। বুঝতে পারলে? তাহলে এখানে কি হয়, আমরা যখন টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করেছি, তখন অঙ্কগুলো এরকম থাকতো, এ একটা কাজ করে 20 দিনে, বি একটা কাজ করে 30 দিনে। তাহলে পূর্ণ সংখ্যা থাকতো, আমরা জানি কি কি করতে হতো। কিন্তু এখানে গড়জড় করে দিয়েছে, ভগ্নাংশ আছে, গোটা কাজটা বলাই নাই, 1/2 অংশ বলেছে। আবার বিও 1/3 অংশ বলেছে। তাহলে স্যার এখানে কি করব? কিচ্ছু করার দরকার নেই, আমরা ওইভাবেই করব, ঠিক যেভাবে আগে আমরা করছিলাম। দেখো কিভাবে করব। এ একটা কাজ করে, বি একটা কাজ করে। আমি বলছি ভালো করে শোনো আরেকবার। যদি তোমাদের চেষ্টা করে টাইম দরকার হয় বলবে, আমি একটু সময় তোমাদের জন্য ছেড়ে দেবো। এ কোনো একটা কাজের হাফ অংশ 5 দিনে করছে, তাহলে এ গোটা কাজটা কত দিনে করবে জানো? এই 2 আর 5 গুণ করে দাও, 10 দিনে। তাহলে এ করবে 10 দিনে। আচ্ছা, বি কত দিনে করবে? বি ওই কাজটার 1/3 অংশ করছে 4 দিনে, তাহলে গোটা কাজটা করবে 3 আর 4 গুণ করে দাও, 12 দিনে। হলো পূর্ণ সংখ্যা, যেটা মনের ইচ্ছা সেটা পূর্ণ হলো। যে স্যার পূর্ণ সংখ্যা দিলে ধাড়াধাড় করে দিই।
কিন্তু এখানে পূর্ণ সংখ্যা ছিল না, তাতে আমার কোনো প্রবলেম নেই, আমরা এটা বের করে নিচ্ছি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ভাগ। দেখো হাফ অংশ করে 5 দিনে, তাহলে এক অংশ করবে 5/হাফ, জানি দুইটা উপরে চলে যায়, তাহলে 5 × 2 মানে 10 হলো, আর নিচে 1 মানে তো একটা লেখার কোনো প্রয়োজনই নেই। তার জন্য আমি সরাসরি কি করলাম, মনে মনে ক্যালকুলেশন যাতে তোমাদের স্ট্রং হয়, তাই 2 5 গুণ করে দিলাম, 5 দিয়ে 10 দিন। ঠিক একইভাবে 3 4 12 দিন, তাহলে এ কত দিনে করছে, 10 দিনে, বি কত দিনে করছে, 12 দিনে। জানি এরপর আমাদের কি করতে হয়, এই দুটোর এলসিএম নিতে হয়। তাহলে দেখো 10 এবং 12 এই দুটোর এলসিএম কি হবে, 10 এবং 12 এই দুটো যদি আমরা এলসিএম নিই, 2 দিয়ে ভাগ করি, 2 5 10, 2 6 12, তাহলে 5 দিয়ে 10, 6 60, এলসিএম হচ্ছে 60, মানে গোটা কাজটা 60 ইউনিটের কাজ, টোটাল কাজটা 60 ইউনিটের কাজ। এ 10 দিনে ওটা কমপ্লিট করছে, তাহলে এর ওয়ার্ক ডান কি বা এফিসিয়েন্সি কত, 10 দিয়ে 60 কে ভাগ করো 6 ইউনিট, আর বি এর 12 দিয়ে 60 কে ভাগ করো 5 ইউনিট। তার মানে এ এক এক দিনে 6 ইউনিট করে, বি এক এক দিনে 5 ইউনিট করে, মোট কাজ 60 ইউনিট, ঠিক কিনা? তাহলে আমি কি বললাম, টোটাল ওয়ার্ক 60, এ করে এক এক দিনে 6 ইউনিট, বি এক এক দিন করে 5 ইউনিট। এ বি টুগেদার ওই কাজটা করছে, একসাথে করছে, তাহলে একদিনে এ করবে 6, সেম ডে বি করবে 5, মানে এক এক দিনে 11 মিনিট করে কাজ হবে, আর মোট কাজ 60 দিনে। তাহলে কত সময় লাগবে, টোটাল কাজ 60, আর এক এক দিনে 11 ইউনিট কাজ হয়। 11 দিয়ে 60 কে ভাগ করো, 11 5 55, আর 5 60 বাই 11, বুঝলে? এই হিসাবটা তাড়াতাড়ি করলাম। 11 দিয়ে 60 কে যদি আমরা ভাগ করি, 11 5 55, 5 60, তাহলে 5 পূর্ণ 5 11, এখানে অপশন ডি তে সেই অপশনটা আছে, ফলে এখানে আমাদের অপশন ডি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। দেখো আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরেছো একটা লাইক করবে, আর কোনো সমস্যা হলে অবশ্যই বলবে যে স্যার আরেকবার বলুন। কি ইচ্ছে মতো ধরা যায় মানে, 16 না 60? বহুত করছো, তার কারণ হচ্ছে এই যে অংশটা বেরোবে অলওয়েজ এইটা এর মাল্টিপল হবেই, এবং এর মাল্টিপল হবে। তুমি 60 না ধরে 60 এর কোনো গুণিতক ধরতে পারো, 120, 180, 240, মাল্টিপল অফ 60 অবশ্যই ধরতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে করে সংখ্যাটা বড় হবে বই কম হবে না। 60 না ধরে 70 80ও ধরা যায়, তাতে গজ্জল বাড়বে বই কমবে না। কি বললাম বুঝলে? চলো পরেরটাই আসে। নেক্সট, পরের অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কে বলছে 1 ঘন্টার কত অংশ 1 মিনিট 48 সেকেন্ড, মানে অ্যাকচুয়ালি কত অংশ না, কত শতাংশ, হুইচ পার্সেন্টেজ, এইটা 1 ঘন্টা সরি 1 মিনিট 48 সেকেন্ড 1 ঘন্টা কত পার্সেন্টেজ বা কত শতাংশ, how many percentage of 1 minute 48 second with respect to an hour, ঠিক আছে? এইটা আমাকে বের করতে বলেছে, অবশ্যই 1 মিনিট তোমাদেরকে সময় দিলাম, প্রত্যেক একটু চেষ্টা করো। রাজু শুধু পার্সেন্টেজের কি লিখেছো, কত পার্সেন্ট বলো, শুধু পার্সেন্টেজ চিহ্নটি লিখেছো। সি বলছে মহুয়া নাকি, ঠিক। দেখো এই ধরনের যে কোনো অঙ্ক যখন বের করবে, দেখো একদিকের কথা বলছে ঘন্টা, আর একদিকে মিনিট আছে, সেকেন্ড আছে, ইত্যাদি ইত্যাদি। তো আমার কাজ হচ্ছে এগুলোকে, প্রথম কাজ আমাদের সেম ইউনিটে আনা। সেম ইউনিট মানে কি স্যার, হয় সবকে ঘন্টায় করো, আর সবকে মিনিটে করো, আর সবকে সেকেন্ডে করো। সেকেন্ডটা ছোট ইউনিট, সবাইকে সেকেন্ডে করছে। 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 1 ঘন্টা মানে 1 ইন্টু 60 মিনিট, আবার তাকে সেকেন্ডে করতে হলে আবার 60 দিয়ে গুণ, মানে 3600 সেকেন্ড। এটা মাথায় রেখে দেবে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। কেন? কারণ 1 ঘন্টা মানে 60 মিনিট, আর এক এক মিনিট হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 60 ইন্টু 60 মানে 3600 সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, 1 মিনিট 48 সেকেন্ড মানে কত সেকেন্ড, 1 মিনিট মিন 60 সেকেন্ড,
আর তারপরে আরো 48 সেকেন্ড, মানে 108 সেকেন্ড। দেখো আমি কি করেছি, শুরুতেই দুটোকে একই ইউনিটে আমি প্রকাশ করেছি। শুরুতেই দুটোকে আমি একই ইউনিটে প্রকাশ করেছি, সেটা হচ্ছে 3600 সেকেন্ড একটা, আর একটা 108। এবারে বুঝবে যে কে কার শতাংশ বলছে, বলছে 1 ঘন্টার কত শতাংশ এত মিনিট। তার মানে এইটা হচ্ছে উদ্দেশ্য আর এইটা হচ্ছে রেসপেক্ট টু, বুঝলে? তার মানে 1 ঘন্টা 48 মিনিট মানে 108 সেকেন্ডটা 3600 সেকেন্ডের কত শতাংশ। তাহলে 108 সেকেন্ড 3600 সেকেন্ডের কত শতাংশ বললেই তো 100 দ্বিগুণ করি, তাহলে 100, বাস হয়ে গেল অঙ্ক। শূন্য মূন্য কাটো, শূন্য মূন্য কাটো, 36 3 108, 3% হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। ওকে, তাহলে আমরা কি করেছি, আমরা কিচ্ছু করিনি। এই ঘন্টাটাকেও প্রথমে সেকেন্ডে করে নিয়েছি 3600, এটাকেও সেকেন্ডে করে নিয়েছি 108 সেকেন্ড। এবারে বলছে 108 সেকেন্ডটা 3600 সেকেন্ডের কত শতাংশ, আর শতাংশ বললেই আমরা 100 দ্বিগুণ করি, তাহলে 100 দ্বিগুণ করলে আছে 3%। অপশন সি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। আশা করি সবাই বুঝেছো, আর একটা লাইক ফাইক দিয়ে লাভ নেই, পরেরটাই এসো। নেক্সট অঙ্কটা, নেক্সট অঙ্কটা বলছে, নেক্সট অঙ্ক বলছে 60 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হচ্ছে, কত সময়ে 90 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? ওকে, অঙ্কটা প্রত্যেকে ভালো করে পড়ো, আশা করি পড়া হয়েছে। 60 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? ঠিক আছে, তার মানে কি, একটা ট্রেন ছিল, হুম, সেই ট্রেনটার বেগ বলা আছে, সেই ট্রেনটার লেন্থ বলা আছে। দেখো এটা খুব সহজ সত্যি, যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনটাকে নিজের দৈর্ঘ্যটাকে টেনে নিয়ে যেতে হয়, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করতে হয়। অর্থাৎ একটা প্ল্যাটফর্মকে, একটা ব্রিজকে যখন একটা ট্রেন অতিক্রম করবে তখন অ্যাকচুয়ালি তাকে দুটো লেন্থ যেতে হয়, এক নিজের দৈর্ঘ্য, দুই সেতুর দৈর্ঘ্য। এখানে বলছে ট্রেনটা লম্বা হচ্ছে 60 মিটার, আর যে সেতুটা অতিক্রম করছে সেটা 90 মিটার। তাহলে অ্যাকচুয়ালি ওই ট্রেনটাকে যে ডিস্টেন্সটা অতিক্রম করতে হবে সেটা হচ্ছে 150 মিটার, একই না? 60 মিটার লম্বা, 90 মিটার প্ল্যাটফর্ম, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? 150 মিটার। তাহলে ডিস্টেন্স কত, যে ডিস্টেন্সটা ওকে পার করতে হবে বা দূরত্বটা কত, না দূরত্ব হচ্ছে স্যার 150 মিটার। ভেরি গুড, ঠিক আছে। এরপর দেখো এখানে ইউনিটটা কিন্তু মিটার, অথচ বেগটা আমাকে কিলোমিটারে বলছে। এটি লাগাবে গজর, তার জন্য আমার কাজ কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার এই বেগটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। তোমরা জানো 40 কিমি পার আওয়ার, এটাকে যদি মিটার পার সেকেন্ডে আনতে হয় তাহলে 5-এর 18 দিয়ে অলওয়েজ গুণ করবো। এটা একটু মাথায় রেখে দেবো, তোমরা যারা জানো না, যে কিলোমিটার পার আওয়ার ইউনিটকে মিটার পার সেকেন্ডকে ডাইরেক্ট নিয়ে চলে আসতে পারবো যদি 5-এর 18 দিয়ে গুণ করে দিই। আবার উল্টোটাও সত্যি, মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে আনতে চাই তাহলে 18-এর 5, 5-এর 18 উল্টো, 18 5 দিয়ে গুণ করবো। করো, 2 দিয়ে 20, 2 দিয়ে 9, তাহলে কত হলো 100/9 মিটার পার সেকেন্ড। তার মানে ওই ট্রেনটা এক এক সেকেন্ডে 100/9 মিটার যায়, আর ওকে যেতে হবে কত, না 150 মিটার। কতটা সময় লাগবে? আমরা জানি সময় মানেই হচ্ছে দূরত্ব বাই বেগ। ট্রেনটাকে কতটা যেতে হবে? 150 মিটার। বেগ কত? 100/9। স্যার এটা ক্যালকুলেশন করুন, 9টাকে উপরে নিয়ে চলে যাও, 150 ইন্টু 9, ওই রকম করেই লিখো এখন। আর নিচে হচ্ছে 100, লেখা 0 0, 5 3, 5 2, অর্থাৎ হলো 27-2, 2 13 26, আর 5 2 10 1, 13.5। তাহলে অপশন বি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। অঙ্ক কিন্তু মোটেও চাপের নয়, হাসতে খেলতেই অঙ্ক উত্তর করা যাবে। ঠিক বলেছো, সায়ন্তন বলছে বি এক্স্যাক্টলি।
13.5 হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। তাহলে তার জন্য তবু বা খানিকটা সময় লাগলো, এতটা তো কোনো মতেই লাগবে না, 1 মিনিট 1.5 মিনিট যা কিছু লাগলো সেটা কোনো মতেই লাগবে না। ক্যালকুলেশন হবে মেন্টালি। কিভাবে? এই জায়গাটা তৈরি করতে হলে তোমাকে প্রচুর রপ্ত হতে হবে, তার জন্য প্রচুর প্র্যাকটিসের দরকার আছে। যাই হোক, এখানে 60 মিটার লম্বা একটা ট্রেন 90 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাহলে তাকে যেতে হবে মোট, মনে মনেই যোগ হবে, 60 আর 90 হচ্ছে 150। তাহলে আমি যদি বলি এখানে ডিস্টেন্সটা কত, 150। আচ্ছা, বেগ কি? বেগ হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। স্যার বলেছিল যে এটাকে মিটারে করতে হবে, মিটার পার সেকেন্ডে। তাহলে স্যার বলেছিল 5/18 দিয়ে গুণ, বাস অঙ্ক হয়ে গেছে। এবার আমরা জানি সময় মানে দূরত্ব বাই বেগ। কতটা দূরত্ব? 150। বেগ কত? 40 ইন্টু 5-এর 18, 18 উপরে চলে যাবে, তাহলে কত হচ্ছে দেখো, 150 ইন্টু 18 বাই 40 গুণ 5, শূন্য শূন্য কাটলো, 5 3 15, 2 2 2 9, 9 3 27, 2 মানে 13.5। দেখো, আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। যদি হয়েছে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবো। ওকে, চলো তাহলে পরের অঙ্কটায় আসবো। নেক্সট অঙ্কটা দেখো, খুব সুন্দর অঙ্ক, আমরা করবো হাসতে খেলতে, খুব সুন্দর উপায়ে। কিভাবে বলছে, এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টা আপেল কিনে 15 টাকায় 12টা আপেল বিক্রয় করলো, তার কত লাভ বা ক্ষতি হলো? অঙ্কটা একবার পড়ো ভালো করে। দেখো, এই ধরনের অঙ্ক দেখলে তো ঘাবড়াবার কিছুই নেই, বরং মুখে মুখে উত্তর করতে পারবে। কি বলেছে? বলছে একজন ফল বিক্রেতা আছে, যে কি করেছে, সে বেটা 12 টাকা দিয়ে 15টা আপেল কিনেছে, দিয়ে 15 টাকা দিয়ে 12টা আপেল বিক্রি করেছে, কত টাকা লাভ বা ক্ষতি হলো? এই সমস্ত অঙ্কে দুটো জিনিস সবসময় কাজ করবে, একটা হচ্ছে অ্যামাউন্ট, টাকা, আর একটা হচ্ছে কোয়ান্টিটি, এতটি আপেল। তাহলে কি বললাম, একটা টাকা থাকবে আর একটা পরিমাণ থাকবে, সেগুলোকে ডাটাগুলোকে তুমি প্রথমে লিখে নেবে। এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টা আপেল, তাহলে 12 টাকায় 15টা আপেল। ক্লিয়ার? পরবর্তী সময়ে সে 15 টাকায় 12টা আপেল বিক্রি করছে। এবার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই দুটোকে গুণ করে দেবো। 12 12 কত? 144, এটা কস্ট প্রাইস, কোনাকুনি গুণ সবসময়। 15 15 গুণ করে দেবো, 225, এটা হচ্ছে বিক্রয় মূল্য। অঙ্ক শেষ। মানে ওই ফল বিক্রেতাটা যেটাই 144 টাকা দিয়ে কিনেছে, সেটা 225 টাকায় বিক্রি করেছে। কি বললাম? ওই ফল বিক্রেতাটা 12 12 144 টাকা দিয়ে যাই কিনেছে, 225 টাকা দিয়ে সেটাই বিক্রি করেছে। তার মানে ক্রয় মূল্য কত? না স্যার 144। বিক্রয় মূল্য কত ভাই? না বিক্রয় মূল্যটা হচ্ছে 225। তাহলে ভাবো, 144 টাকা দিয়ে কিনে 225 টাকা যদি বিক্রি করে, প্রফিট কত? এই দুটো বিয়োগ করে 81 হচ্ছে না? হ্যাঁ, 81, 81 টাকা লাভ। তাহলে প্রফিট বা লাভ 81, ক্রয় মূল্য বা কস্ট প্রাইস 144, পার্সেন্টেজ অফ প্রফিট আমি পেয়ে যাবো। আমরা জানি পার্সেন্টেজ অফ প্রফিট, লাভের শতকরা হার বার করতে হলে লাভকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করে ঝাড়া করে 100 দিয়ে গুণ। লাভ কত? 81, ক্রয় মূল্য কত? 144, শতাংশ করব 100 দিয়ে গুণ, লেখা 8। তাহলে আপনি এটা কত দিয়ে যাবে? 2 দিয়ে কাটো 72, 2 দিয়ে কাটো 50, 2 দিয়ে কাটো 36, 2 দিয়ে কাটো 25, আর হবে না। তাহলে 81 ইন্টু 25 বাই 36, আরো যাবে 9 4 36, 9 9 81, 25 9 135 নাকি? 9 5 45 5, হাতে রইল 4, না না 225, 225 বাই 4, 4 দিয়ে ভাগ করুন, 4 5 20, 4 6 24, আর 1 25, 4 2 8, 4 5 20, 56.25%। অপশন সি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। ভাগটা আমি মুখে মুখে করেছি, তোমরা ভাগটা আলাদা করে দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল লাভই তো। হুম হুম হুম, ঠিক ঠিক ঠিক। তাহলে এটা আমি লাভ ক্ষতিটা দেখিনি, চলো লাভ ক্ষতি ভেবে তো কাজ করি না, বুঝতে পারলি? শেখাবো বলেই পড়াই, এর জন্য আর কি লাভ আর ক্ষতির দিকে অত নজর হয়নি, বুঝতে পারছো? যাই হোক, অপশন এ হয়ে যাচ্ছে অঙ্কটার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এই অঙ্কগুলো আমরা কি করে করব?
আরো সহজ নিয়ম বলবো, মানে আরো দারুণ ট্রিক বলবো। এটা তো বললামই, এরপরে আরো দারুণ ট্রিক বলবো। সে কি স্যার আরো দারুণ ট্রিক? হ্যাঁ 100 বার। দেখো এটা সবাই বুঝেছো তো, একটা লাইক করবে। তোমরা লাইক করতে বড় কিপটামি করো। আরে লাইক করলে পয়সা লাগবে না। দেখো আমি যেটা বলছি ভালো করে শুনবে। কি করবে? এত কিছু করার দরকার নেই। একদম প্রথম একদম শেষ গুণ করে দাও 144। 12 বার 144, এটা সিম্পল। সেকেন্ড থার্ড গুণ করে দাও, তাহলে 225। এটা হচ্ছে এসপি। পাস হয়ে গেল। 144-এ কিনেছি, 225-এ বিক্রি করেছি, বুঝলে? প্রথম অ্যামাউন্ট, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম আর চতুর্থ, মাঝের দুটো, অর্থাৎ 1-4 2-3 গুণ করে দেবো। প্রথম শেষ, সেটা কস্ট প্রাইস। দ্বিতীয় তৃতীয় সেলিং প্রাইস, বিয়োগ করো 81 টাকা। তাহলে 81 টাকা লাভ আউট অফ 144, 100-তে কত? বাস এটি ক্যালকুলেশন করে দেখলেই তো 56.25% হয়ে গেল আমাদের অঙ্কটা অ্যান্সার। আশা করি সবাই বুঝে গেছো। চলি তাহলে নেক্সট অঙ্কে। পরেরটা দেখো, সরল করতে দিয়েছে। অ্যাকচুয়ালি যে সরল করতে দিয়েছে, দুটো তিনটে জিনিস মাথায় রেখে সরল করতে, এটা তো বেদমই সোজা। তো দুটো তিনটে জিনিস দেখে যার জন্য সরল করতে দেখি। এক হচ্ছে ইউজেস অফ বডমাস। বডমাস রুলটা তুমি ঠিক জানো না জানো না? যদি জানো তাহলে অ্যাপ্লাই করতে পারছো কিনা, নাম্বার 1। নাম্বার 2, তুমি ক্যালকুলেটিভলি কতটা স্পিডি, অর্থাৎ তোমার ক্যালকুলেশনের স্পিড কত। তুমি স্পিড তো পরীক্ষা যাচাই হয় না, কিন্তু এই একটা অঙ্ক করতে যদি 6 মিনিট টাইম লাগাও, তাহলে বাকিগুলো পারবে না, স্বভাবতই ধরা পড়ে যাবে পরীক্ষকের কাছে যে তোমার স্পিড ছিল না, বা তুমি নিজেও ধরা পড়ে যাবে। তাহলে ক্যালকুলেটিভ স্পিড, বডমাস রুল, এই দুটো জিনিস, এবং তার সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে পারফেকশন। ঠিক আছে, এই তিনটে জিনিসকে মূলত চেক করার জন্য সরলতম মান, সিম্পলিফিকেশন ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়। দেখো তাহলে এখানে কি, প্রথমে আমাদের কাজ কি হবে? ব্র্যাকেট, তাই না? তারপর ও ফর অফ, এর আমরা বলি না 5-এর 1-এর 3 ভাগ ইত্যাদি ইত্যাদি। ডি ফর ডিভাইডেশন বা ভাগ, এ ফর মাল্টিপ্লিকেশন গুণ, এ ফর অ্যাসোসিয়েশন বা যোগ বলতে পারো, আর এস ফর সাবট্রাকশন মানে বিয়োগ। এইটা হচ্ছে রুল। তাহলে আগে কার কাজ? ব্র্যাকেটের। এখানে ব্র্যাকেটের মধ্যে অংশটা আছে। এবার ব্র্যাকেটের মধ্যে যদি আরো এক গাদাও থাকে, তাহলে আগে পড়বে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তার ভাগ আগে পড়ছে, ভাগই আছে। এখন এই ভাগটি করার সময় আমরা কি করবো আগে দেখে নাও। তাহলে কত আছে? 1002, তাকে ভাগ করতে বলছে 20.04 দিয়ে। মনে রাখবে, সবচেয়ে সহজ হয় যে কোনো দশমিকের ভাগ গুণ ইত্যাদি করতে গিয়ে সবচেয়ে সহজ কাণ্ড হচ্ছে দশমিকটাকে উপড়ে ফেলো বা তুলে ফেলো। তো এখানে যদি আমরা দশমিকটা তুলি, এই দশমিকটা তুলে দিলাম, তাহলে ওপরে একের পেছনে যেহেতু দশমিকের পরে দুটো দুটো ডিজিট আছে, তাহলে দুটো শূন্য দিয়ে গুণ করে দেবো, অঙ্ক হয়ে গেছে। দেখো তো 1002-এর ঠিক ডবল হচ্ছে 2004, দুগুণ 2 দিয়ে 100 কাটো 50, হয়ে গেল তো অঙ্ক। এবারে সেটি এখানে বসিয়ে দাও। তাহলে গোটা ক্যালকুলেশনটা কত পেলাম? 50। 3034, তার থেকে 50 আমরা বিয়োগ করব। এটাও মুখোমুখি করবো, 34 এক্সট্রা আছে, 50 বিয়োগ করছো, 34 তো গেলই, উপরন্ত আরো 16 যাবে, আর 100 থেকে 16 গেলে 84 থাকবে, তাহলে হলো 2984। বুঝতে পারছো? মানে আমি ক্যালকুলেশনটা কিভাবে মৌখিক আইডিয়া দিয়েই করছি, এটা তোমাদেরকেও তৈরি করতে হবে। যে কি করে স্যার এইরকম 34, 3034, তার থেকে 50 বাদ দেবো, 34 টাকা বাদ দিয়ে দেবে, তাহলে আরো 16 বাদ দিতে হবে। এখন 100 থেকে 16 বাদ দিলে 84 হয়, 84টাই লিখলাম। 100 থেকে 16 বাদ দিয়েছো মানে 30 থেকে 1 গেল, তাহলে 29। 2984 হলো অঙ্কটার অ্যান্সার। তারপর তোমাদেরকে জিজ্ঞেস করবো যে বুঝেছো কি বোঝো। দেখো তাহলে আমরা কি করবো, আগে তো ব্র্যাকেটের কাজ করব, যার ফলে এখানে যে ব্র্যাকেটটা আছে সেটাকে আমরা আগে কনফার্ম করে নেবো। এই যে ব্র্যাকেটের ভেতর কত আছে? 1002, তাকে কিনা ভাগ করতে হবে 20.4 দিয়ে। আগে দশমিকটাকে কাটাও, দশমিকটা তুলে উপরে 100। 1002 এর ডবল হচ্ছে 2004, 2 দিয়ে কাটো 50, তার মানে হচ্ছে 3034 থেকে জাস্ট আমাদের 50 বিয়োগ করতে হবে, 2984, তাই না? অপশন বি হয়ে যাচ্ছে অঙ্কটার অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার। না, ক্যালকুলেশনটা তোমার দেখার জন্য, কনফিউশনের জন্য না। তো ওইখানে অনেকের কনফিউশন থাকে, থাকা তো উচিত নয়, তবে ক্যালকুলেশনটা দেখার জন্য মূলত দিয়েছে যে তুমি দশমিকের ক্যালকুলেশন ঠিক করে করতে চাইছো কিনা। এবার লোকে কি করতে যাবে,
করতে এবার 20.04 দিয়ে 1002কে ভাগ করতে হবে, দিয়ে জীবনেও হবে না, বুঝতে পেরেছি? করেই মরবে, বাস অঙ্কের উত্তর হবে না। দিয়ে একটা অঙ্কের পেছনে 7-8 মিনিট কাটিয়ে তারপর হবে না বুঝে তখন নেক্সট অঙ্কটাই যাবে, ওর সব এই 7-8 মিনিট জলে গেল, না হলে অঙ্ক পরের গুলোতে এফেক্ট পড়বে। চেষ্টা বুঝলি? তাহলে তুমি পা পিছনে হড়কে যাও, তার জন্য এইসব অঙ্ক দেয়। দেখো নেক্সট অঙ্ক, সমতুল্য ছাড়। তার মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। বলছে 20% এবং 25% ক্রমিক ছাড়ে সমতুল্য ছাড় কত শতাংশ? ঠিক আছে, সমতুল্য ছাড় কত শতাংশ, তার মানে বলছে পর্যায়ক্রমিক পর পর দুটো ডিসকাউন্ট দিচ্ছে। দেখবে শপিং মলে গেলে লেখা থাকে না 70% প্লাস 30% প্লাস 10%, মানে 110% তোমাকে কি ছাড় দেবে নাকি? মানে তুমি জিনিস কিনতে গেলে অ্যাকচুয়ালি যার দাম তার 10 টাকা তুমি পেয়ে তার 10% তুমি পেয়ে, তা তো আর হয় না। তাহলে এগুলোকে বলে ক্রমিক ছাড়। ক্রমিক ছাড় বের করার জন্য 2-3টে উপায় আছে, যেটা দিয়ে ক্রমিক ছাড় আমরা সহজে বার করতে পারি। তো সেটা বার করবার জন্য উপায় কি আমি দেখাবো, 2-3টে উপায় দরকার হবে, দুটো উপায়ই দেখাবো। 20% প্রথমে ছাড়, তারপর ছেড়ে ফেড়ে যা হলো, তারপর আবার সেটা 25% ছাড় দিয়ে বলছে সমতুল্য বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টটা কত। এই ধরনের অঙ্ক কি করে করবো আমি তো করাবো অবশ্যই, একটু ট্রাই করো করতে। এই সাউন্ড গুলো তোমরা অফ করো। তোমাদের হয়েছে নাকি করাবো? হুম, ঠিক আছে। দেখো 2-3খানা উপায় আছে যেটা দিয়ে আমি এই অঙ্কগুলো করতে পারবো। নাম্বার 1, নাম্বার 2, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যে ক্রমিক ছাড়ের কথা বলছে, রাজেশ উত্তর দিয়েছে বি। এই যে ক্রমিক ছাড়ের কথা বলছে না, এটা দুটোও থাকতে পারে, 3টে 4টা 5টাও দিতে পারে। তার জন্য বেস্ট উপায়টা হচ্ছে যেটা সেকেন্ড উপায় আমি বলবো। হিরো একটু সাউন্ডটা অফ করো দয়া করে। দেখো তাহলে তার জন্য প্রথম উপায় কি, 20% এবং 25% ক্রমিক ছাড়, ঠিক না? তার জন্য একটা ফরম্যাট হচ্ছে এইটা, এ যোগ বি যোগ এ বি বাই 100। যদি দুটো থাকে তাহলে এটি লাগাতে পারো, 3টে থাকলে আর পারবে না। এখানে যেমন দুটো ছাড় বলেছে, তাহলে এটার জন্য কোনো দরকার নেই, এটা লাগানো যাবে। কিন্তু যদি এখানে বলতো 20% দিয়ে আবার 25%, তারপর আবার 10%, তখন আর এটি লাগানো যেত না, তখন অন্য উপায় অবলম্বন করতে হবে। সেটা দ্বিতীয় ট্রিকে বলবো, আর দ্বিতীয় ট্রিকটা সব জায়গাতে ইউজ করে। তো যাই হোক, এটা দুটোর জন্য দেখলাম তোমাদের সাধারণত দুটোই পড়ে। ছাড়, ছাড় মানে কমছে কিনা বলো, ছাড় পেলাম রে, তার মানে কি কমলো। তো এখানে এটা হচ্ছে 20%, যেহেতু ছাড় তাই একটা মাইনাস দেবো। বিটাও 25% ছাড়, তাই একটা মাইনাস দেবো। এ কত? -20। বি কত? না -25। বসাও তো, এটা বসলো -20, বিটা বসলো -25, প্লাস তারপরেও দেখো এটা -20, বিটা -25, নিচে 100। তাহলে -20 -25 মিলিয়ে -45 হলো। পরেরটা দেখো প্লাস, দেখো এখানে কিন্তু মাইনাস মাইনাসে প্লাসেই হচ্ছে। তাহলে কত হচ্ছে? 20 গুণ 25 বাই 100। কাটো তো, 20 5-এ 100, 5 5-এ 25, তাহলে হলো -45 যোগ 5, তার মানে -40। মাইনাসটা কি বোঝাচ্ছে? ছাড়। কত পার্সেন্ট ছাড়? আচ্ছা 40% ছাড়। ফলে এটা হয়ে গেল অঙ্কটার অ্যান্সার, ছাড়ের পরিমাণ 40%। অপশন বি হয়ে যাবে অঙ্কটার আমাদের অ্যান্সার। ওকে, দেখো এই ট্রিকটা আশা করি সবাই বুঝেছো। যদি বুঝেছো একটা লাইক দেবে, কিচ্ছু না, a প্লাস বি প্লাস এ বি বাই 100 এটা মাথায় রেখে দেবে, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? আর হ্যাঁ অবশ্যই অবশ্যই, তোমাকে যদি কেউ ছাড় দেয় তো সেক্ষেত্রে তো নিশ্চয়ই কমায়।
ছাড় মানে তো আর বাড়িয়ে দেবে না, কমাবে, তাই একটা মাইনাস। বুঝলো, যেখানেই কম হয় সেখানেই তো মাইনাস আসে না, ঘাটতি কম। বুঝলে? যাই হোক, না না না, ওইটি ওর হাত পা বাঁধা, তিনটা থাকলে আর ওইটা হবে না, আমি বলবো, সেই জন্য বলবো, কোনো টেনশন নিও না। তিনটে কেন, 4টা 5টা 10টা যাই দিক আমি করবো, কিন্তু কিভাবে করবো তার জন্য দ্বিতীয় ট্রিক। এই ট্রিকটাতে সব করা যায়। প্রথম দুটো ছাড়, তিনটে ছাড়, 5টা ছাড়, যাই দিক সেটাই করবো। কিভাবে, ভালো করে বোঝো। আগেরটা সবাই আশা করি বুঝে গেছো, তাই তো? একটু ঝট করে লাইক করবো, আর যদি দ্বিতীয়বার বলার দরকার হয় বলো। যাই হোক, বলো তো 20% ছাড় মানে 20% ছেড়ে দিল মানে কি? জিনিসটার দাম যদি 100 টাকা লেখা আছে, তুমি পে করবে, ইউ হ্যাভ টু পে 80 রুপিস অনলি, হ্যাঁ কি না? 20% ছাড় মানে যদি জিনিসটার দাম 100 হয়, 20% ছাড় কথার অর্থ কি? যদি দ্রব্যটার দাম 100, তুমি পে করবে 20 টাকা কম, মানে 80 টাকা। ক্লিয়ার? একইভাবে আমাকে বলো 25% ছাড় মানে কি? যদি কোনো জিনিসের দাম 100 লেখা থাকে, তাহলে 25 টাকা ছাড় দিয়ে তুমি পে করবে 75 টাকা। ক্লিয়ার? এই দুটোকে গুণ করো, এই দুটো গুণ, 100 গুণ করলে একের পেছনে চারখানা শূন্য, এই দুটো গুণ করো, 80 ইন্টু 75। এবার কেটে কুটে যত ছোট করা যায় করবে, এই দিকটা 100 রাখার চেষ্টা করবে। একটা শূন্য কাটো, 25 3 75, 25 4 140। কি করলাম? 25 4 140, ঠিক আছে। 8 5 40। তাহলে যে জিনিসটার দাম অরিজিনালি 5 টাকা, তোমাকে দিতে হচ্ছে 3 টাকা। যে জিনিসটার দাম 5 টাকা অনলি, তোমাকে দিতে হচ্ছে 3 টাকা। ক টাকা ছাড় পাচ্ছ? 2 টাকা। একই না, 2 টাকা তুমি ছাড় পাচ্ছ। শতাংশ ছাড় কত? 2/5 গুণ 100। কেন? 5 টাকার উপরে 2 টাকা ছাড়। 2 টাকা ছাড়, 5 টাকার এগেনস্টে 100 টাকা কত? 5 20 100, 20 20 40%। অঙ্কের অ্যান্সার। আরো সহজে বলবো, ঠিক আছে? তাহলে বললাম, এখন মাঝে দাঁড়াম করে জয়েন হতে চাইবে, একটা জিনিস মনে রাখবে, স্যার অঙ্ক করাচ্ছে, একটু ওয়েট করতে হবে। যখন তখন জয়েন হয়ে যাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটু ওয়েট করবে। যখন একটা জিনিস বলা হয় তখন একটু ওয়েট করতে হবে, বুঝলে? কারণ সেটা শেষ না করে আমি তো জয়েন করাবো না, বা জয়েন করানো ওই, তাহলে আমাকে ওইগুলোই লক্ষ্য রাখতে হবে, কে কখন জয়েন হতে যায়, অঙ্ক করানো বাদ দিয়ে। বুঝলে? যাই হোক, দেখো তাহলে কি বললাম, 20% ছাড় মানে কি? 80 টাকা, সরি 100 টাকা যদি দাম থাকে, তাহলে আমি পাবো 80 টাকা। 25% ছাড় মানে কি? 100 টাকা যদি দাম লেখা থাকে, পাবো 75 টাকা। এই দুটো গুণ, এই দুটো গুণ, এটা হচ্ছে 100 গুণ 100, আর এটা হলো তাহলে 80 গুণ 75। ক্লিয়ার? একটা শূন্য কেটে দাও। ক্লিয়ার? আর একটা শূন্য কাটা যায়, আরো ছোট করা যায়। 25 যত ছোট করে নিতে পারো। 25 3 75, 25 4 100 শূন্য, 8 5 40, মানে দাঁড়ালো যেটার দাম 5 টাকা, সেটা তুমি হাতে পাবে 3 টাকায়। তার মানে 2 টাকা ছাড় পেয়েছো। তাহলে এই যে 2 টাকা ছাড় পেয়েছো, কত টাকার দাম লেখা ছিল? 5 টাকা। 2 টাকা ছাড় পেয়েছো 5 টাকার এগেনস্টে। শতাংশে কত ছাড় পেয়েছো? লে 100 দ্বিগুণ, 5 20 তে 100, 20 দিয়ে 40%। তাহলে তুমি কতটা সেভ করলে? 40%। যে তিনটে থাকে, ধরো বললো তোমাকে প্রথমে 30% অফ, দেন 20% অফ, দেন 10% অফ। তাহলে বলো ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টটা কত? ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টটা কত? তখন আমরা কি করবো? সেম প্রসেস লাগাবো। দেখো বলছি, 30% অফ মানে কি? 100 টাকা দাম লেখা থাকলে তুমি 70 টাকা দেবে। 20% অফ মানে কি? 100 টাকা দাম লেখা থাকলে তুমি 80 টাকা দেবে। 10% অফ মানে কি? 100 টাকা দাম লেখা থাকলে তুমি 90 টাকা দেবে। লে গুণ কর। এখানে বুঝতে পারছো, একের পেছনে 6 খানা শূন্য হবে, 3টে 100 গুণ, 1 2 3 4 5 6। আর এদিকে গুনগুন করার দরকার নেই, এখন এমনিই রাখো। 70 80 90, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য কাট। মানে 1000 টাকার দামের জিনিসটা তুমি তুমি পে করবে 7 8 56 ইন্টু 9, 56 ইন্টু 9, 9 6 54, 4 হাতে 5, 45 আর 5 49, 49494 টাকা। ঠিক আছে? 494 টাকা। 1000 টাকা দামের যে জিনিসটা, সেটা তুমি
এত টাকাই দিচ্ছ। তাহলে 100 টাকা যদি দাম লেখা থাকতো, একটা শূন্য দিয়ে কেটে এখানে দশমিক বসিয়ে দাও। 100 টাকার জিনিসটা তুমি পে করবে এত টাকা। তাহলে তোমার কত টাকা ছাড় দিল বলো তো? এই দুটো বিয়োগ 100 টাকা দাম লেখা ছিল, তুমি দিয়েছো 49.4, তাহলে কত টাকা ছাড় পেয়েছে? 0.6 লাগাও, 50 হলো, আর 50 দাও, তাহলে 100 হলো। 50.6% তোমার ছাড়। বুঝতে পারলে? খুব জটিল অঙ্ক, কিন্তু এটাকে এত সহজেই আমরা করে নিতে পারবো এইভাবে। ক্লিয়ার সবার? সেকেন্ড ট্রিকটা সবাই বুঝতে পেরেছো? কখনো কখনো সেকেন্ড ট্রিকটা একটু লম্বা হলেও বেশি ইউজফুল। কেন বললাম? তার কারণ দুটো জায়গায় যদি তিনটে থাকে তখন এটাকে আমরা ইউজ করব। যদি বুঝেছো একটা দাঁড়া, এবার তাতে একটু লাইক করো। চলো তাহলে এবার আমরা নেক্সট অঙ্কটায় আসবো। হ্যাঁ, পরের অঙ্কটা দেখো। আমরা একটা জিনিস খুব স্বভাবতই জানি, লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়। অঙ্কটা একটু ঘুরিয়ে তোমাকে বিক্রয় মূল্যের এগেনস্টে জানতে চাই। যেমন এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয়, এই টপিটা ক্রয় মূল্যের উপর ক্ষতি কত? ঠিক আছে, একটু চেষ্টা করো প্রত্যেকে। প্রত্যেকে চেষ্টা করো এবং হয়ে গেলে অবশ্যই কমেন্ট করো। হয়েছে? হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে জানাও। হয়নি কারণ? রাজু বলছে অপশন এ। দেখা যাক। বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে কত ক্ষতি? তার মানে কি? ধরে নাও বিক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা। ধরে নাও বিক্রয় মূল্য কত? 100 টাকা। আচ্ছা, ক্ষতি কত? 15 টাকা। মানেটা কি দাঁড়ালো? 100 টাকায় বিক্রি করেছে, 15 টাকা ক্ষতি হয়েছে, তাহলে নিশ্চয়ই কিনেছিল 115 টাকা। ঠিক কিনা? তাহলে আমি বলতেই পারি ক্রয় মূল্য কত? 115 টাকা। এইটুকু যদি বুঝেছো তাহলে অঙ্কটা হয়ে গেছে। 115 টাকায় কিনেছো অরিজিনালি, দিয়ে 100 টাকায় বিক্রি করলে, তাহলে তোমার 15 টাকা ক্ষতি হলো। মিলছে সব? তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে যেহেতু ক্ষতি হয়েছে 15, তাহলে ক্রয় মূল্য 115, বা অঙ্ক শেষ। আমাকে বলেছে ক্ষতির পরিমাণ কত উইথ রেসপেক্ট টু ক্রয় মূল্য। 15 টাকা ক্ষতি 115 টাকার এগেনস্ট, শতাংশ ক্ষতি ইন্টু 100, অঙ্ক শেষ। 5 3 15, 5 21 115, তাই না? তাহলে হচ্ছে দেখো 300 বাই 21, 300 বাই 21, তাহলে 21 দিয়ে 300 কে ভাগ করো, 21 দিয়ে 300 কে ভাগ করো, 21 1 21, এটা 23 হচ্ছে না? হ্যাঁ ঠিক 23, তাহলে 23, কত 70, 23 3 69,
এক 13.123%, মানে এটি হবে অঙ্কটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। ঠিক, অপশন এ। চলো, যদি সবার ক্লিয়ার হয়েছে একটা ছোট্ট লাইক করে দাও, কোনো অসুবিধা না, বলো। এক মিনিট, একটু কেসে আচ্ছা, ওইভাবে বলতে চাইছো, ঠিক আছে, আমি তাও করবো। 15% ক্ষতি মানে কি? 15% মানে কি? 15/100, 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 20, 3 এর 20, এটা ক্ষতির পরিমাণ। তার মানেটা কি? বিক্রয় মূল্যের ওপরে বলেছে, মানে 20 টাকাটা যদি বিক্রয় মূল্য হয় তাহলে 3 টাকা হচ্ছে ক্ষতি, বুঝলে? 20 টাকায় যদি বিক্রি করেছো, 3 টাকা যদি ক্ষতি হয়েছে, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য হচ্ছে 23 টাকা। ক্রয় মূল্য কিনেছিল নিশ্চয়ই 23 টাকা, বাস। এবার ক্রয় মূল্যের উপরে ক্ষতি, 3 টাকা ক্ষতি, 23 টাকার উপরে শতাংশ ক্ষতি ইন্টু 100, 300/23, এইমাত্র ভাগ করলে 300/23 মানে কত হলো? 13.123%। ফলে এটা হয়ে অঙ্কটার অ্যান্সার অপশন এ। ক্লিয়ার সবার? 100 ধরে বলবো, বলছি 15% ক্ষতি বিক্রয় মূল্যের উপরে, তার মানে বিক্রয় মূল্য যদি 100, 15 টাকা ক্ষতি, এটা হচ্ছে সহজ হিসেব। 100 টাকায় বিক্রি করেছো, 100 টাকায় বিক্রি করেছো, 15 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমি যদি বলি সিপি কত, 100 + 15, 115 টাকা। তাহলে ভাবো 115 টাকায় কিনেছো অরিজিনালি, 15 টাকা লস হয়েছে। 15 টাকা লস, 115 টাকার উপরে 100তে কত, এটাই ক্যালকুলেশন। পারলে বুঝতে? আসবো নেক্সট অঙ্কে, চলো। পরেরটা এজ, পরেরটা অ্যাকচুয়ালি এজ রিলেটেড একটা অঙ্কের মতো। বলছে 3 জনের বয়সের অনুপাত 7:5:4। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি। দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি হলে তৃতীয় ব্যক্তির বয়স কত? সহজ অঙ্ক, করবো ততোধিক সহজ উপায়, কিন্তু অবশ্যই তোমাদেরকে 1 মিনিট সময় দেবো, প্রত্যেকে চেষ্টা করো। হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে উত্তর জানাও। হয়ে গেলে অবশ্যই কমেন্ট করো, তারপরে আমি দেখাচ্ছি কত সহজে অঙ্কটা করা যায়। এই সব অঙ্ক করবার সময় একটা ভাগ বা একটা রেশিও আকারে ভেবে নেবে, একটা ভাগ বা একটা রেশিও আকারে ভেবে নেবে। স্যার কি বলতে চাইছেন, খুলে বলুন তো। বলছি, আমি বলতে চাইছি এই যে 3 জনের বয়স, ধরে নাও 3টে ব্যক্তি আছে, এ বি সি।
তিনজন ব্যক্তি আছে, একজন এ, একজন বি, একজন সি। তাদের বয়সের অনুপাত 7, 5, 4। এটা কিন্তু রেশিও, মানে অ্যাকচুয়ালি এর বয়স 7, বি এর বয়স 5, সি এর 4 নয়, কিন্তু এটা ঠিক এর বয়স 7-এর গুণিতক বা মাল্টিপল, বি এর ও 5-এর গুণিতক, সি এর 4-এর গুণিতক। তাহলে আমি ধরে নেবো এর বয়স 7 না, 7 রেশিও, বি এর বয়স 5 না, 5 রেশিও, সি এর বয়সও 4 না, 4 রেশিও। ক্লিয়ার? এবারে বলেছে দেখো, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি। তো আমাকে বলো, প্রথম আর তৃতীয় জনের বয়সের সমষ্টি 11 রেশিও হবে কিনা? 7 আর 4 11 রেশিও, হুইচ ইজ ইকুয়াল টু দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। দ্বিতীয় জনের বয়স কত? 5 রেশিও, তার দ্বিগুণ অর্থাৎ 10 রেশিও, তার থেকেও 5 বছর বেশি। ব্যাস এই তখন শেষ। এটাকে এদিকে আনো, 11 রেশিও বিয়োগ 10 রেশিও হবে, বাঁদিকে আনলে তো বিয়োগ হবে, সমান 5। তাহলে এই দুটো বিয়োগ করলে কত হবে? 1 রেশিও, 1 রেশিও কত? 5। অঙ্ক শেষ। 1 রেশিও যদি 5 হয় তাহলে 5 রেশিও, দ্বিতীয় ব্যক্তির বয়স চেয়েছে, 5 রেশিও হবে 5 গুণ 5, আর 5 আর 5 গুণ করলে আমরা জানি খুব ভালো করে 25 হবে। তাহলে এটা হলো অঙ্কটার অ্যান্সার, অপশন বি। ক্লিয়ার? তাহলে সবাই বুঝলে কিনা? যদি বুঝেছো বলবো অবশ্যই, যদি বুঝেছো হাততালি দাও, মানে লাইক দাও, আর যদি না বুঝেছো তাহলে পরিষ্কার বলো, যেমন একজন বলবো। হুম, বুঝছি বুঝছি, এমনি তো বলতাম। দেখো, ধরো এবিসি 3 ব্যক্তি ছিল, এ বি সি, তাদের বয়সের অনুপাত বলছে 7:5:4। তুমি এটা না ধরে 7 রেশিও ভাবো, 5 রেশিও ভাবো, 4 রেশিও ভাবো। ক্লিয়ার? এবার বলেছে প্রথম আর তৃতীয় জনের বয়সের যোগফল। প্রথম জনের বয়স কত? 7 রেশিও, তৃতীয় জনের বয়স কত? 4 রেশিও, তাদের যোগফল বা সমষ্টি কত? 11 রেশিও। সেইটা নাকি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ। দ্বিতীয় জনের বয়স কত? 5 রেশিও, তার দ্বিগুণ কত? 10 রেশিও, তার থেকেও 5 বেশি। ব্যাস হয়ে গেল। এটা এদিকে আনলে বিয়োগ হয়ে 1 রেশিও, 1 রেশিওর মান পেয়ে গেলে 5। যদি 1:5 হয় তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় যার বয়সী গুলো বার করতে পারবো। প্রথম জনের বয়স 7 রেশিও, 1 রেশিও 5 হলে 7 রেশিও 7 5 35। দ্বিতীয় জনের বয়স 5 রেশিও, 1 রেশিও 5 হলে 5 রেশিও 25। তৃতীয় জনের বয়স 4 রেশিও, একজনের বয়সে 5 হলে 4 রেশিও, 1 রেশিও যদি 5 হয় 4 রেশিও 20। এই তো তিনজনের বয়স, আমাকে দ্বিতীয়টা চাইছে, সো 25, 25 হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। ক্লিয়ার সবার? দেখো যদি ক্লিয়ার তাহলে একটা লাইক করে দাও, নেক্সট অঙ্কটায় আসবো। এই বুঝেছো? ঠিক, চলো পরের অঙ্কটা জানি। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42, 63 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে বা 1 অবশিষ্ট থাকে? করে ফেলো, চ্যাট করো, 1 মিনিট সময় পাবে। হয়েছে?
দেখো, সবচেয়ে সহজ কিভাবে ভাববে বা বুঝবে সেটা হচ্ছে এই ক্ষুদ্রতম কোন সংখ্যা। এরকম যদি কোনো অঙ্কে বলে ক্ষুদ্রতম কথাটা যদি পাও তাহলে আমি অবশ্যই সেখানে লসাগু করতে হবে। যদি দেখো বৃহত্তম কোন সংখ্যা তাহলে আমরা সেখানে গসাগু করতে হবে। তাহলে এখানে কি করব, ক্ষুদ্রতম বলেছে মানেই সেখানে আমরা প্রথমে লসাগু করবো। ঠিক আছে, লসাগু কার করবো, 20, 42, 63 করছি। দেখো 20, 42, 63 প্রথম তোমরা যে নিয়মটা জানো সেটা দিয়ে করছি, তারপর আমি দেখাবো অন্য নিয়মও করা যায়। তো যাই হোক আগে দেখো 2 10-এ, 2 21-এ, 2 সরি হ্যাঁ 2 21-এ, আর এক্ষেত্রে 2 দিয়ে যাবে না। এবার সরাসরি 21 দিয়ে করে দাও। 10, 21 একে, 21 3 আর হবে না। 21 10 210 গুণ 6 তাহলে হচ্ছে 6 12 16 1260 হয়ে গেল এলসিএম। ক্লিয়ার? তার মানেটা কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এই যে 1260 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে 20, 42, 63 দিয়ে পূর্ণভাবে ভাগ করা যায়। কি বললাম? 1260 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা যেটা 20, 42, 63 দ্বারা পূর্ণ বিভাজ্য। ক্লিয়ার? কিন্তু বলছে না, পূর্ণ বিভাজ্য হলে হবে না, এক বাড়তি থাকতে হবে। তাহলে কি করবে, এর সঙ্গে এক যোগ করে দেবো, তাহলে 1261 হয়ে গেল অ্যান্সার অপশন বি। বাড়তি থাকতে হবে কারণ আমি তোকে বললাম যে তুই বাজার যা, বাজার করবি, যা করবি করবি, শেষে যেন 1 টাকা তোর হাতে থাকেই। এবার তুমি 100 টাকার বাজার করলে তাহলে নিশ্চয়ই তোমাকে বাড়ি থেকে 1 টাকা নিয়ে যেতে হবে, কারণ 1 টাকা তোমাকে বাড়তি ফেরত নিয়ে আসতে হবে আমার কাছে। এইটা হচ্ছে ঘটনা। তাহলে 1261 হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে এই সময় কি করবে, প্রথমগুলোর সবসময় এলসিএম বা লসাগু করবো, দিয়ে যেটা অবশিষ্ট থাকবে ইত্যাদি বলবে সেটাকে অ্যাড করবো। সবার ক্লিয়ার? যদি ক্লিয়ার একটা ছোট্ট লাইক করে দাও, আমি দেখাবো এটার লসাগুটা কত সহজে করা যায়। সিদ্ধার্থ মন্ডল, ক্লাস শেষ আর এখন জয়েন হতে চলেছে। ঠিক আছে, একটু ওয়েট করো। 100 বার, নইলে আর অনলাইনে পড়ার কি সুবিধাটা? ওইখানেই তো অনলাইনটা অফলাইনের থেকে এগিয়ে, যে একটা ক্লাস রেকর্ডেড পাবো, একবার না 10 বার করতে পারবো, বালিশে মাথা গুঁজে পাটা উপর থেকে ঘাড়টা নিচের দিকে করে অঙ্ক করতে পারবো। এই সুবিধাগুলোর জন্য তো অনলাইন নাকি? হ্যাঁ, দেখ এবার আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে এই যে এলসিএম করলাম, এটা বড় উপায় করলাম আমরা, এর থেকে কোনো সহজ উপায় নেই স্যার? আছে। এলসিএম এইচসিএম যখন করাবো তখন এটা ডিটেল করাবো, কিন্তু এখন একটু টুক করে দেখে নাও, 20, 42 আর 63 এদের লসাগু করবো। লসাগু দেখো উইদাউট এনি ভাগ ভাগ হেরে ফেলে, শুধু মেন্টাল ক্যালকুলেশন দিয়ে কিভাবে লসাগু করছি দেখো। এই তিনটের মধ্যে বড় কি 63, নিলে আগে ওকে নিয়ে নে। ক্লিয়ার? 63কে আমি নিয়ে নিয়েছি। আচ্ছা 63 মানে 21 গুণ 3 কিনা বলো তো? আর 42 মানে 21 গুণ 2 কিনা বলো তো? তাহলে 63 যখন আমি নিয়েছি 21টা নিয়ে নিয়েছি, কিন্তু এখনো 2 নিইনি, তাহলে 2 টাকা নেবো, আর একটা 2। আচ্ছা 20, 20 মানেই দেখো তো 2 গুণ 10 কিনা, তো 2 তো নেওয়া হয়েছে, 2 নেওয়া হয়ে গেছে, বাকি রয়ে গেল 10, বাস হয়ে গেল এলসিএম। দেখো 1260 হলো, দেখলে এলসিএম মুখে মুখে করলাম, মেন্টাল ক্যালকুলেশন দিয়ে এলসিএম করতে পারলাম। তাই যাই হোক, ঘাবড়াবার কিছু নেই, এই বিষয়টা তোমরাও পারবে যখন আমরা এলসিএম এইচসিএফ এর ডিটেল ক্লাস, অধ্যায় ভিত্তিক ক্লাস নেব। আরো একবার পরে শিখিয়ে দেবো না, যখন এলসিএম এইচসিএফ করাবো তখন ডিটেল পুরোটা শিখিয়ে দেবো। বুঝতে পেরেছি? আরো এক গাদা উদাহরণ দিয়ে করিয়ে দেবো। তুমি এবার মালা ঘুরাও, তুমি রেকর্ডেড দেখবে। বুঝলে? চলো এবার একটু স্ক্রিনশট নাও। এগুলো বাড়ির কাজ থাকবে পরের 5টা। বুঝে করো। উফ, কি যে করো, না না চট করে নাও, ধড়াধড় স্ক্রিনশট নাও। নিয়েছো?
রেকর্ডেড গুলো পেয়ে যাবে অবশ্য, ক্লাসটা শেষ দিকে রেকর্ডেডে যখন দেখবে তখন থেকে কোশ্চেনগুলো পেয়ে যাবে। হুম 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 হুম। দেখাবো দেখাবো, এলসিএম এইচসিএফ যখন করো তখন তখন প্রত্যেকটা বিয়োগ করে করে দেখবে বিয়োগ ফলগুলো সেম থাকবে, সেইটাকে তোমার যোগ করতে হবে। দেখাবো, আমি দেখাবো, চিন্তার কিছু নেই। ঠিক আছে, চলো তাহলে আজকে বিদায় দাও। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো, শুনছি বলো। না না, পিডিএফ তো শেয়ার করি, বলতে দাও বলতে দাও বলতে দাও। একটা কথা শোনো, আমার এই কথাটি মন দিয়ে শোনো। আমার যা কিছু স্টেপ, মনে রাখবে তোমাদের ভালোর জন্য, কিন্তু যদি আমি পিডিএফ না দিই তাহলে আমি তোমাদের অত্যধিক ভালো চাই বলেই পিডিএফ দিয়ে দিই বা দিচ্ছি না। কি বললাম বুঝতে পারলে? অবশ্যই পিডিএফটা আমি অবশ্যই দেবো, সেই নিয়ে নো ডাউট, নিশ্চিত থাকো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, সাবজেক্টটা অঙ্ক, বুঝলে তো? যত তুমি লিখবে, কোশ্চেনটা লিখবে, তত তোমার ডেপথ বাড়বে, কোশ্চেনটার উপরে ডেপথ বাড়বে। যত সেই কোশ্চেনটা দেখে অ্যান্সারটা করবে তত ডেপথ বাড়বে। ভিডিও ক্লাসটা দেখো, সেই ক্লাসটা দেখে কোশ্চেনটা লেখো, নিজে উত্তর করো, না পারলে তখন আবার দেখে নিয়ে করো। এটা তোমারা লাভবান হবে, আমি না। পিডিএফটা দিতে আমার কি, এই তো যেটা পড়াচ্ছি সেটাই তো দেবো, কি প্রবলেমটা আছে? কি বললাম বুঝতে পারলে? কিন্তু বিষয়টা কি, পিডিএফটা যখনই তোমাকে দিলাম তখন তোমাকে অলস করে দিলাম। বিষয়টা হচ্ছে অলস করে দিলাম, চর্চা থেকে বের করে দিলাম। ছোট থেকে বড় হয়েছে, তোমরাই এখন বাচ্চাগুলোকে উপদেশ দাও যে অঙ্ক হচ্ছে অনুশীলনের জিনিস, হ্যাঁ কি না? অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের জিনিস। এখন তোমরাই তোমাদের বাচ্চা, ভাই বোন হোক বা ভাইপো হোক, যাই হোক, তাদেরকে ওইটাই উপদেশ দাও, দাও কিনা? আমিও সেটাই করছি। কি বললাম বুঝতে পারলে? কারণ অঙ্ক যত লিখবে, যত কষবে, যত ঠকবে, তত তুমি শিখবে। ওই জন্যই দিই নাই, যাতে লাইভ ক্লাসটা দেখো, অঙ্কটা নিজে লেখো, তারপরে করো। বুঝলে? আমার কোনো আপত্তি নেই, কোনো কিছুতে আপত্তি নেই। এই তো পড়াচ্ছি, পড়ানো শেষে আমি দিয়ে দিতে পারি, দেবো তো অবশ্যই, সব পিডিএফ দেবো। বুঝতে পারলে কেন দিই? আমি কিন্তু আমার জন্য ব্যাপারটা এমন নয়। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো রে ভাই? হ্যাঁ, এই জন্য দেবো অবশ্যই, অবশ্যই দেবো। কিন্তু জেনে রাখো, আমার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ তোমাদের যাতে কিছু একটা উন্নতি হয়, আর্থিক, আত্মিক হোক, বৌদ্ধিক হোক, তার জন্যই নেওয়া। বুঝতে পেরেছো? অবশ্যই দেবো, দিয়ে দেবো, প্রত্যেকটাই দেবো না। হুম, রাখলাম, হ্যাঁ, টাটা।